हजारों में किसी को तकदीर ऐसी मिली है, एक रांझा और हीर जैसी। न जाने ये जमाना क्यों चाहे रे मिटाना, कलंक नहीं इश्क है काजल पिया, कलंक नहीं इश्क है काजल पिया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে একদিন আমি অফ নিয়েছিলাম, কারণ শরীর তো খারাপ ছিলই, তার পাশাপাশি মনটাও খারাপ ছিল। তো সেই কারণের জন্যই ভাবলাম যে আজকের দিনটা একটুখানি অফ নিই। কন্ট্রোভার্সি ভিডিও করব ভাবছিলাম, বাট দেখলাম যে না, এই মানসিক পরিস্থিতি নিয়ে ভিডিও করতে গেলে আমার নিজেরই ক্ষতি হবে। সুতরাং চলো ছেড়ে দাও, আজকের দিনটা থাক, আগামী দিন আমি ভিডিও করব। তো চলে এসছি গতকালকের আর আজকের ভিডিও মিলিয়ে, মানে গত পরশু দিন আর গতকালকের ব্লগ ভিডিও দুটো একসঙ্গে আজকে দিয়ে দিয়েছি। আমি এন্ড পর্যন্ত করিনি আমার ব্লগ ভিডিও, এতটাই শরীর খারাপ ছিল আমার। তো আর আজকে গতকালকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ভিডিওটা করিনি, আর আজকে চলে এসেছি একদম হাই ভোল্টেজ টপিক নিয়ে। মানে তাগড়া টপিক না পেলে না ভিডিও করার জন্য ভেতর থেকে যে একটা ওটা কি বলে, ওটাকে কি বলে, প্রেরণা, সেটা পাই না। আচ্ছা, অনেকের মনে হচ্ছে তোমার এক্সাইটমেন্ট, অনেকের মনে তোমার কৌতূহল, আবার অনেকে খিল্লি উড়াচ্ছে বিষয়টা নিয়ে। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে কেন হানি কাকিমা মধু আন্টি হলো, কেন বন্টু থেকে মারু হলো। কখনো আমি বন্টু ডাকবো, কখনো আমি হানি ডাকবো, কখনো আমি আন্টি মধু আন্টি ডাকবো, কখনো আমি মারু ডাকবো। অ্যাকচুয়ালি এই ধরনের কৌতূহল, এক্সাইটমেন্ট যাই বলো না কেন, যাদের মনে আসছে তারা মেবি ভুলে গেছে যে এই চারটে দেওয়া নাম আমারই, আমিই দিয়েছি। তাই কখন আমি আমার কোন নামটা ধরে ডাকবো সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখন বন্টু ডাকবো, কখন মারু ডাকবো, কখন হানি কাকিমা ডাকবো, কখন মধু কখন মধু আন্টি ডাকবো, সেটা একান্তই আমার বিষয়, আমার ব্যক্তিগত বিষয়। এখানে কারোর রাইট নেই। হ্যাঁ, আমি যদি অন্য কারোর নাম নিয়ে নাড়াঘাটা করতাম সেখানেও একটা আঙুল তোলা যেত। আরে এখানে তো আমার দেওয়া নাম নিয়েই কাটাছেড়া করা হয়, টানা হ্যাঁচড়া করা হয়। তাদের আবার বড় বড় কথা বলো সাজে, তাদের কোনোটাই সাজে না, কিন্তু তারা করে। যাই হোক, এই বিষয়টা আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার যখন যেরকম ইচ্ছা তখন সেরকম ভাবে সম্বোধন করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো বিকৃত নাম ডাকছি না এবং কোনো নোংরা নাম দিয়ে সম্বোধন করছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? যতই রাগ হোক না কেন, যতই কষ্ট দিক না কেন, কিন্তু কোনো নোংরা নামে ডেকে তাকে নিয়ে একেবারে ছালাফালা করে দিইনি, তাই না বলো? তো যাই হোক, চলো এইবার হচ্ছে ঢুকে পড়ি ভিডিওর মধ্যে। এটাও ভিডিওরই বিষয়। তো গতকালকে বন্টুর একটা ভিডিও দেখলাম। এই যে বন্টু, যখন ইচ্ছা হবে ডাকবো বন্টু, যখন ইচ্ছা হবে ডাকবো মারু, কার কি। তো গতকালকে বন্টুর একটা ভিডিও দেখলাম যেখানে কিনা দুদিন আগের ভিডিও আমাদের সামনে এসেছে। কালী পুজোর সময়, কালী পুজোর সময় তো চলছে। কালী পুজোর দিন গোবরডাঙ্গাতে যেখানটায় ভাড়া থাকে, যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতেও পুজো হয়েছে। তারপরে পাশের একটা বাড়িতেও পুজো হয়েছে। তো সেই পুজো টুজো অ্যাটেন্ড করে নিয়ে ভোর 4টের সময় শ্বশুর বাড়িতে গেছে। ভাই মানে এটাকে কি বলবো, এটাকে বলতে গেলে একটা খারাপ ওয়ার্ড ইউজ করতে হয়, মানে খুজলি। হ্যাঁ, এই তো ভালো ওয়ার্ড পেয়েছি। কতখানি খুজলি হলে পরে মানে রাত্রের ঘুম বাদ দিয়ে তারপরে ভোর 4টের সময় গেছে। দেখো, পুজোর সময় না এক্সাইটমেন্ট প্রত্যেকের মধ্যেই থাকে। অনেকে আছে রাত জেগে ঠাকুর দেখে। কলকাতায় তো নাইট আউটই বেশি হয়, তাই না? তো এই বিষয়গুলো তাও মানা যায়, কিন্তু এদেরকে তোমরা দেখবে প্রায় কিন্তু এরকম করে, প্রায় কিন্তু রাত্রেবেলা ঘুমায় না, দিনের বেলা যতক্ষণ খুশি পড়ে ঘুমায়। অ্যাকচুয়ালি নিজেদের দোকান, বন্টুর হাজবেন্ডের নিজেদের দোকান, তাই ও পরের দিন
কাজে গেল কি না গেল তাতে কোনো অসুবিধা নেই। অবশ্যই পুজোর সময় বিশেষ করে দীপাবলির আগে ওর বরের কাজের খুব চাপ গেছে, তাই বলে এরকমটা নয় যে কাজের চাপ নেই তার জন্য আমরা রাত জেগে ঘুরে বেড়াবো, ঠাকুর দেখতে গেছে সেই বিষয়টা মানা যায় যে ওই। আর এখন না কি বলতো, কলকাতা দুর্গাপূজার সময় কলকাতা আর কালী পূজার সময় বারাসাত, ওই নাইট বলে কোনো ব্যাপার না, সারাটা দিন লোকের ভিড় থাকে, ঠিক আছে। তো এমন না যে আমি রাত্রেবেলা গেলে ভিড়টা কম পাবো, উপরন্তু যদি দিনের বেলা যায় তাহলে হয়তো একটুখানি ভিড় কম পেতে পারে, কারণ আলোর রোশনাইটা তো দিনের বেলা জ্বালানো যাবে না, জ্বালালেও তো দেখা যাবে না, তো সেই কারণে রাত্রেবেলা ভিড়টা বেশি হয়। ওই সবাই ভাবে রাত্রেবেলা যাব সারা রাত ঠাকুর দেখবো, কত আর ভিড় হবে, ওই কারণে আরও বেশি ভিড় হয়, যেটা কিনা আমার মনে হয়। তো ওদের মানে কতখানি খুজলি থাকলে শরীরে যে ওরা ভোর 4টের সময় গেছে শ্বশুরবাড়ি, ভোর 4টে পর্যন্ত নিশ্চয়ই ঘুমায়নি, ভোর 4টে পর্যন্ত জেগেই ছিল, তারপরে শ্বশুরবাড়িতে গিয়ে বেলা করে ঘুম থেকে উঠেছে। এগুলো না আমাদের কাছে জাস্ট স্বপ্ন। আমার মনে পড়ে আমার প্রথম বিবাহ বার্ষিকী। দেখো, এটা লুকানোর কোনো বিষয় নয়, এটা সম্পর্কে আমরা সবাই অবগত যে বিয়ের পরপর 2-3 বছর বা কারো 5 বছর খুব এক্সাইটমেন্টে কাটে, স্বামী স্ত্রীর যে একটা রিলেশন থাকে সেটা ভীষণ পরিমাণে এক্সাইটমেন্টে কাটে। তো সেখানে আমাদের প্রথম বিবাহবার্ষিকী, প্রথম বছর পূর্ণ হচ্ছে, বন্টুর মতন বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী। আজকে মন্দিরের থাম্বনেলে দেখলাম বিয়ের পর প্রথম বরের সাথে সিনেমায় গেছি। আচ্ছা, তা আমার বিবাহবার্ষিকীর দিন খুব স্বাভাবিক, স্বামীর সাথে একটু প্রেম ভালোবাসার বিনিময় হবেই। এবার পরের দিন অনুষ্ঠান, বড় করে অনুষ্ঠান, প্রথম বিবাহবার্ষিকীটা বড় করে হয়েছিল। তো এইবার পরের দিন 7টা বেজে পারেনি, শাশুড়ি মা চিৎকার, হ্যাঁ সমস্ত আত্মীয় স্বজন চলে আসলো আর তোরা এখনো ঘুমাস, তোরা এখনো উঠতেই পারিস না, ঠিক আছে। তো তাই আমি মনে পড়লো যে বন্টু ভোর 4টের সময় গিয়ে বেলা করে উঠেছে, কোনো ব্যাপার না, খুব সুন্দর হাসি মুখে ভিডিও শুরু করেছে। আর আমি শ্বশুরবাড়িতে থেকে, অ্যারেঞ্জ ম্যারেজ, শ্বশুরবাড়িতে থেকে বিবাহবার্ষিকীর দিন শুধুমাত্র সকাল 7টা হয়েছে, আগের দিন বরের কাজ ছিল, শুধুমাত্র সকাল 7টা হয়েছে, তার জন্য চিৎকার চেঁচামেচি বেঁধে গেছিল। এই হচ্ছে ফায়দা, ভাড়া বাড়ি থাকো, দূরে থাকো, ওই অতীত বিতীতের মতন আসো আর একেবারে মহারানীর মতন ট্রিটমেন্ট নিয়ে তারপরে আবার বাড়ি যাও, ব্যাপারটাই আলাদা, ঠিক তাই না? যাই হোক, আগের দিন দেখলাম ওই এসছে বাচ্চা কাচ্চাদের সঙ্গে বাজি ফুটানোর জন্য, বাজি টাজি ফুটিয়ে তারপরে সারা রাত ঠাকুর দেখেছে। সেই দিনটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আমার যেটা বলার সেটা আজকের ভিডিও নিয়ে। হপ মারু, হপ, কি ব্যাপার, কিসের জন্য, ওয়াই? তুই তো মানে কেউ যদি তোর জন্য কষ্ট পায়, তুই তো তাকে আরো বেশি জ্বালানোর জন্য আরো বেশি করে খিলখিল 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 করিস ভিডিওতে, যেরকমটা কিনা মন্দিরাকে জ্বালানোর জন্য আমার গায়ের মধ্যে ঢুকে একেবারে শর্ট ভিডিও করেছিলিস, মনে আছে? আমি তো তখন বুঝতে পারিনি যে তুই কাউকে জ্বালানোর জন্য ওরকম করছিলিস। তো এক্ষেত্রেও তো তো আমার ভিডিও থ্রুতে তুই শুনতে পেলি বা জানতে পারলি, বা সবাই জানতে পারলো যে মধু আন্টির শরীর ভালো নেই, মধু আন্টির কেন্দে কেটে একেবারে যাহাতাহা অবস্থা, মধু আন্টির সঙ্গে তার মেয়ের কোনো কথোপকথন নেই, ঠিক আছে। তো এইসব দেখে তো তোর আরও বেশি করে জ্বালানোর কথা, খিলখিল খিলখিল করার কথা, হাসি ঠাট্টা করার কথা, সেটা না করে মারু তো। এটার কারণটা কি? সকালবেলা ভিডিও কে শুরু করলো? বন্টুর হাজবেন্ড শুরু করলো। বিশ্বাস করো, যদি আমাদের মধ্যে এরকম কোনো ঝগড়াঝাটি হয়, তো ওই আমি ভিডিও যদি করি তাহলে করা হবে, আর আমি যদি ভিডিও না করি আমার কর্তামশাই ওইভাবে ভিডিও শুরু করবে, আর আমি ক্যামেরার সামনে এসে ওরকম ট্যান্ট্রাম দেখাবো, ক্যামেরাই খোলা হবে না, ভিডিও করা তো বহুত দূর কি বাত। তো যাই হোক, অ্যাকচুয়ালি বন্টুর হাজবেন্ড জানে যে এই জায়গা যদি ডুবে যায়, এই জায়গা মানে ইউটিউব যদি, বন্টুর চ্যানেল যদি ডুবে যায়, কপাল, কি করব, কারণ ওদের সংসারটা চলছে তো পুরো ওই দোকানের ভরসায়, ওই দোকানের আর্নিংয়েই কিন্তু, দোকান থেকে যা আর্ন হচ্ছে তাই দিয়েই কিন্তু ওদের সংসার চলছে।
তো খুব স্বাভাবিকভাবেই বন্টুর চ্যানেলের দায়িত্ব, বন্টুর চ্যানেলের প্রতি কনসার্ন এখন বন্টুর থেকে বন্টুর হাজব্যান্ডের বেশি। দেখনি দুর্গাপুজোর সময় এই কপিরাইট পড়ে যাবে, এই কপিরাইট পড়ে যাবে, আর বন্টুর সেই চাহনি টুডং ডুডং মনে পড়ে। তো সেই কারণের জন্যই মারু যদি হম করে থাকে তো মারুর হাজব্যান্ড ঠিক ক্যামেরা অন করবে। এইবার ক্যামেরা অন করে বলছে, দেখাচ্ছে আমরা কোথায় যাচ্ছি, তুমি বলো আমরা কোথায় যাচ্ছি। এ বন্টু মনে পড়ে ফোনে পয়সা দেওয়া যাবে কত, মনে পড়ে? ঠিক তুইও সেরকম করলি। আজকে ক্যামেরা খুলেই তোর বর তোর যা রূপ দেখালো, রে বাবা, মনে হচ্ছে যেন তোর বরের ঘেটিটা ধরে তুই এরকম ফেলবি, দিয়ে এক লাফ দিয়ে কনি দিয়ে এরকম কে উঠে দিবি, মনে হচ্ছিল ঠিক এরকমটা। তুমি বলো কোথায় যাচ্ছি, আমি কি করে বলবো, আমি কেন বলবো, ঠিক এরকমই। কি হয়েছে, কি হয়েছে মারু, মন খারাপ? কেন মন খারাপ মারু? এত মন খারাপ করতে নেই, এত মন খারাপ করতে নেই। তুই কি কারোর মন খারাপের কদর করিস? কারোর মন খারাপের কদর করিস? আমি ভেবেছিলাম যে বাহ, মারু নিজের ব্রেকআপ ঠিক হলো, নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে আবার যোগাযোগ হলো, তারপরে আবার বিয়েও হয়ে গেল, ব্যাস সুতোপাতি আউট। সুতোপাতির যে কষ্ট হতে পারে, সুতোপাতির যে খারাপ লাগতে পারে, সেই সম্পর্কে তো ভাবছেই না। সে এখন বুঝি যে কিনা তার মায়ের কষ্ট সম্পর্কে ভাবে না, বাপ মায়ের কষ্ট সম্পর্কে ভাবে না, আমি তো কোথাকার নস্যি, তাই না? তো দেখলাম বন্টুর আমার মনটা খুব খারাপ, ভীষণ খারাপ। তারপরে কোথায় গেল? ওই পাড়াতুতো ক্লাবে, যেখানে কিনা পুজো হয়, কালী পুজো হয়, সেখানটায় খাওয়া দাওয়া হচ্ছে, সেখানটায় খেতে গেছে। হ্যাঁ, লাস্টের আগের ব্যাচে গিয়ে টুক করে বসে পড়েছে। আচ্ছা, তারপরে ভাইফোঁটার অনুষ্ঠান। আচ্ছা, টাইটেলটা কি লেখা ছিল? আমার কপালে ভাই নেই বলে কি আমার বর ভাইফোঁটা দেবে না? সে কি? এই বন্ধুরা, আমাদের বন্টু কি বলে? হ্যাঁ, ওর টাইটেলটা দেখে আমি ধুর তারিকা, আমার তো ভালো লাগছে না। এটা নিয়ে তাড়াতাড়ি এখন ভিডিও করতে হবে, মানে না বলা পর্যন্ত না ভালো লাগে না। যে কি বলিস তুই? এই তো দেখলাম রাজা, গজা, টাট্টু, সাট্টু, হ্যাঁ, তারপরে কৌশিকী অমাবস্যা, কত ভাই, তোর তো ভাইয়ের ছড়াছড়ি। তাদেরকে নিয়ে রীতিমতন কন্টেন্ট বানানো, তাদেরকে নিয়ে রীতিমতন খাওয়া দাওয়া, দাওয়াত যেটাকে বলে, দাওয়াত রীতিমতন। তাদের মধ্যে একজনকে 6,000 টাকা দিয়ে ফোন গিফট করা। হ্যাঁ, এত ভালো ভাই, এক গাদা ভাই, তোর তো এক গাদা ভাই। কি হলো সেই ভাইয়েদের খবর কি বন্টু? হঠাৎ করে ভাইয়েদের সঙ্গে তোর এমন কি হলো যে তোর কপালে ভাই ফোঁটা নেই, এটা তোকে তোর ভিডিও টাইটেলে লিখতে হলো? কি বন্ধুরা, এই সম্পর্কে প্রশ্ন জাগছে না? যেরকমটা কিনা আমার মনে প্রশ্ন জেগেছে যে এই তো কিছুদিন আগে এসে গজাবাবু ঘুরে গেল, এই তো কিছুদিন আগে তুই টাট্টুকে সারপ্রাইজ দিলি ফোন কিনে দিয়ে, এই তো কিছুদিন আগে তোর বাড়ির পাশের কাকা দাদা, মানে চাঁদের হাট, ওই যে চাঁদেরা এসেছিল, তাদের মধ্যে ওই চাঁদেরা যে এসেছিল তাদের মধ্যে দুজন তো তোর ভাইই হয়, একজন সমবয়সী আর একজন তো ভাই হয়। তাহলে এতগুলো ভাই যাদের কিনা তোদের বাড়িতে রীতিমতন যাতায়াত ছিল, তোর বিয়ের সময়ও ওই কৌশিকী অমাবস্যা গিয়ে ফটো তুলে দিয়ে এসেছিল, তাহলে হঠাৎ করে এমন কি হলো যে দিদি জোগাড় করে এনে ভাইফোঁটার রিচুয়ালসটা তোকে কন্টেন্ট করে দেখাতে হলো? কিরে মারু, কি সমস্তটাই শুধু কন্টেন্টের জন্য বল? কন্টেন্টের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলি না তো? এটা এখন হয়তো তুই বুঝতে পারছিস না, মেবি হয়তো তুই পরে বুঝবি, আবার নাও বুঝতে পারিস। কারণ ওই যে একটা সিন তোমাদের মনে আছে, মুন্না ভাই MBBS এর সার্কিট, আরশাদ ওয়ারসি, যার কিনা নাম ছিল সার্কিট, তাকে দুজন মানে পুরুষ বলবো না, বৃদ্ধ বৃদ্ধা গোদ নিয়েছিল, অ্যাডাপ্ট করেছিল। তখন কি দেখলাম যে তারা তাদের মতন সার্কিটকে তৈরি করতে পারেনি, হ্যাঁ, কিন্তু তারা সার্কিটের মতন হয়ে গেছে। মানে তারা সাদা পোশাক পরতো, বয়স্ক ব্যক্তিরা যেরকম পোশাক পরে, সার্কিটকে অর্থাৎ আরশাদ ওয়ারসিকে সঠিক পথে আনতে পারেনি, উল্টে তারা সার্কিটের মতন কালো ড্রেস পরে দাঁড়িয়ে পড়েছে। এরকমটাও হতে পারে বন্টুর শ্বশুরবাড়ির ঢলে যেতে পারে।
তাহলে ওর আর কোনো ফারাকই পড়বে না, ও আর কিছু বুঝতেই পারবে না যে কোনটা ওর ভালো, কোনটা ওর জন্য ভালো, কোনটা ওর জন্য মন্দ। তো এখানটায় কিন্তু পুরো পরিষ্কার বন্ধুরা, যে আমি যেটা বলেছিলাম, যেটা নিয়ে কিনা অনেকের গাত্রদহন হয়েছিল, যে মধু আন্টির শরীর বড্ড খারাপ এবং মধু আন্টির সঙ্গে বন্টু কোনো রকম কোনো যোগাযোগ রাখেনি ইচ্ছে করে। এমন না যে কেউ ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কথা বললে পরে এই করে দেবো সেই করে দেবো, বুঝতেই পারছো হোয়াট আই মিন। তো সেরকম কোনো কিছু কিন্তু নয়, মনোমালিন্য, রাগারাগি, এই কারণের জন্য বন্টু তার মায়ের খোঁজ নেয় না, বন্টু তার মায়ের সাথে কথা বলে না। বুঝতে পেরেছো? কারণ কি সেটাও আমি জানি, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। তো হঠাৎ করে এমন কি হলো যার জন্য এতগুলো ভাই থাকা সত্ত্বেও বন্টুর টাইটেলে ওরকম একটা লেখা লিখতে হলো, আর দিদিকে ধার করে, একটা দিদি ধার করে এনে ভাই ফোটার কন্টেন্ট আমাদের সাথে শেয়ার করতে হলো। আসলে বন্টু আগে কিরকম ছিল জানি না, বাট এখন বন্টুর মধ্যে এতটা অহংকার চলে এসেছে, যবে থেকে ওর ভিউজটা আপ হয়েছে তবে থেকে ওর মধ্যে এত অহংকার চলে এসেছে, ওর অহংকার চলে এসেছে। সেই দিন আমি বুঝতে পারি যখন কিনা রানাঘাটে থাকাকালীন বন্টু এরকম কথাটা বলেছিল যে সুতপাদি তো বলছে যে ক্যামেরাতে, আমার ক্যামেরাতে আর মারুকে দেখা যাবে না, যাবে না, মানে কোনো ফারাকই পড়েনি। সুতপাদি যে কতখানি কষ্টের পর থেকে, কষ্ট থেকে ওই কথাটা বলেছিল যে আর কেউ কোনোদিন তোমরা আমার সাথে মারুকে এক ক্যামেরায় দেখতে পাবে না, কতখানি কষ্টের থেকে বলেছিল সেটা যাচাই করার বা সেটা উপলব্ধি করার প্রয়োজনই পড়েনি মারুর। উল্টে মারু কি বলেছিল? দেখা যাবে না। হ্যাঁ, যেটা করার ছিল সেটা তো করে ফেলেছি, মানুষের চোখে হিন্দু মুসলিম বিয়ে, এটাকে তো কন্টেন্ট করে ফেলেছি, ব্যাস এখন আর আমাকে পায় কে? ওহে বাছা ধন, তুমি ভুলে গেছো সাম্রাজ্যের উত্থান যেমন আছে সাম্রাজ্যের পতনও তেমন আছে, ঠিক আছে? না বলছি না তোমার পতন হোক, তবে হ্যাঁ অতিরিক্ত অহংকার হলে সেই অহংকার স্বয়ং ভগবান ভেঙে দেন। তো তোমার এখন, তুমি অহংকারের ফাঁদে পড়েছো, তোমার এতটাই অহংকার হয়ে গেছে যে তোমার সামনে তুমি তোমার বাবা মাকে পর্যন্ত দেখতে পাচ্ছ না। তুমি কন্টেন্ট বানানোর ঠেলায়, ভিউজের নেশায় এতটা অন্ধ হয়ে গেছো যে নিজের বাবা মাকে তুমি দেখতে পাচ্ছ না। আর একটা কথা বলি, আচ্ছা বন্ধুরা, এই যে এতগুলো ভাই থাকা সত্ত্বেও আজকে মারু যে এরকম একটা টাইটেল দিল, কেন? তার পেছনে কারণ কি? এটার পেছনেও কিন্তু এই একটাই কারণ, অহংকার। হ্যাঁ, আজকে মারুর বয়স কত? 25 বছর, 25 বছর বয়স, 24-25 এরকমই বয়স, কিন্তু মারু কিন্তু বেশি বয়স না, সেটা তোমাদের সব দুজনেরই কারোরই বেশি বয়স না। তো এই 25 বছর বয়সে নিজে একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা কতদূর সঠিক হতে পারে? তোমাদের কি মনে হয় কতদূর সঠিক হতে পারে? আজকে আমরা মিনাকে কিন্তু চোখের সামনে দেখছি যে তার একের পর এক ভুল ডিসিশনের ফলে তার কি হচ্ছে। মিনার তো বাবা মারই এখনো জ্ঞান বোধ হয়নি, তারা তো নিজেরাই এখন মানে কি বলবো ছন্নছাড়া জীবন কাটাচ্ছে। তা সেখানটায় মারু আজকে যেই কাজটা করে বসেছে সেটা কি ওর জন্য ঠিক? এখানটায় প্রশ্ন এসেছে যে আমি তাহলে কেন ওদেরকে মানে সাহায্য করলাম, বা অনেকের তো এটা বললাম না, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দাঁড় করানোটা হচ্ছে মানুষের হবিতে পরিণত হয়ে গেছে, যে আমি কেন ওদেরকে বিয়ে দিলাম, আমি নাকি বিয়ে দিয়েছি। আমাকে ঢাল করে জাস্ট ঘর থেকে বেরিয়ে রেজিস্ট্রিটা করেছে। কি মনে হয় যার একটা জিনিস করার, সে সেই জিনিসটা কোনো না কোনোভাবে করেই ছাড়বে, এনি হাউ সে করেই ছাড়বে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো, আমি ভেবেছিলাম মধু আন্টি সমস্তটা জানে এবং ছেলেটা কীরকম সেটাও নিশ্চয়ই জানে, যেটা কিনা তোমরা সবাই তো, আর প্রথম দিকে তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাই হোক তাদের কথা ছেড়ে দিলাম, সবাই আমরা বুঝতে পেরেছিলাম বা জানতাম, বুঝতে পেরেছিলাম মানে জানতাম যে মধু আন্টি এদের সম্পর্কের বিষয়টা সবটাই জানে। সুতরাং সেখানটায় কি মনে হবে যে না এত আসা যাওয়া, নিশ্চয়ই জানে যে ছেলেটা কীরকম, ছেলের পরিবার কীরকম, সবটাই জানে। তো সেরকমটা আমিও ভেবেছিলাম। আর তারপরে তো প্রচুর প্রশংসা শুনেছি মারুর মুখে, তার হাজব্যান্ডকে নিয়ে প্রচুর প্রশংসা শুনেছি, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে কথা বলা শুরু করলাম তখন তো বুঝতে পারলাম যে বিষয়টা কীরকম, কত দূর ভালো, কতখানি প্রশংসার যোগ্য, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে মারুর এতটা অহংকার হয়ে গেছে যে ও কার সাথে কথা বলছে,
সে বয়সে ছোট না বড়, সম্মান করতে হবে কি না করতে হবে সেটা তার জ্ঞান নেই। তো সেই কারণের জন্যই কিন্তু আজকে প্রত্যেকের সঙ্গে মারু সম্পর্ক কাট আপ করে দিয়েছে। বাপের বাড়ির এলাকার লোকজন শুধুমাত্র ওর বাবা মা বাদ দিয়ে বাদ বাকি যারা যারা ওদের বাড়িতে আসতো তারা কিন্তু প্রত্যেকে মারুর কাছে এসছে, গোবরডাঙ্গাতে এসছে, দেখেছি আমরা। তো এইবার হঠাৎ করে কি এমন হলো, এটাই হচ্ছে বিষয়। প্রত্যেকের সাথে সম্পর্ক কাট আপ হয়ে গেছে শুধুমাত্র মারুর ঔদ্ধত্যের কারণে, বাজে ব্যবহারের কারণে, ছোট বড় জ্ঞান না করার কারণে। বুঝতে পেরেছো? ওই ক্যামেরার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলা মানুষটার মনের মধ্যে কি চলছে না চলছে সে খালি ভাবে কাকে কতটা ব্যবহার করা যাবে, কার সঙ্গে কতটা, কার কাছ থেকে কতটা নেওয়া যাবে, আদায় করা যাবে, এই রকম মেন্টালিটি নিয়ে চললে আদতে তার মেন্টালিটি তো মানুষ ধরেই ফেলবে। এটাই হয়েছে, যার জন্য পাত পেরে খেয়ে এসেছে, এত কন্টেন্ট বানিয়েছে। এই তোমরা বলো তোমাদের কেমন লাগছে, তোমরা জানাবে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে। রাজাবাবু গজাবাবু তারা আসতে না আসতেই এই কেমন লাগছে বল, ঘরে ঢুকতে না ঢুকতে তাদের মুখের সামনে ক্যামেরা ধরে এই প্রশ্ন করেছে। মানে বোঝাই যাচ্ছিল টোটালটা কন্টেন্ট হচ্ছে। আর আজকে কন্টেন্টের জন্য একজন দিদিকে ডেকে তারপরে ভাইফোঁটা আমাদেরকে দেখানো হলো, তাই না? আচ্ছা, এইবার হচ্ছে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেই দিদি কোথায় গেল? মনে পড়েছে কোন দিদির কথা বলছি? আরে যেই দিদির বাড়িতে গিয়ে প্রথম শ্বশুর বাড়ির তরফ থেকে নিমন্ত্রণ পেলাম বলে ফার্স্ট মারু আর তার হাজবেন্ড গেল এবং কলকাতা থেকে তাদের ভাগ্নি আসলো, যে কিনা নিজের চ্যানেল খোলার ধান্ধায় মারুকে ডেকে পাঠিয়েছিল তার বাড়িতে। ইয়েস, চ্যানেল খোলার ধান্দায়। তো সেই দিদি কোথায় গেল? সেই দিদি কেন আসলো না, বা সেই দিদির বাড়িতে কেন গেল না? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, এই পয়েন্টটা তোমাদের মনে ছিল কি? যদি মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ সুতপা, তুমি ঠিক বলেছো, আমাদেরও মনে ছিল যে যেই দিদির বাড়িতে প্রথম শ্বশুর বাড়ির তরফ থেকে নিমন্ত্রণ পেলাম বলে গেল, সেই দিদির বাড়িতে কেন গেল না? সেই বাড়িতে তো খেয়ে আসলো, দিয়ে আসলো, শুয়ে আসলো, মানে থেকে এসেছে। তাহলে সেই দিদি কোথায় গেল? এখন এই দিদিকে টেনে হিচড়ে কেন আনতে হলো ভাইফোঁটা দেওয়ার জন্য? আর ভাইফোঁটায় গিফট কি দিয়েছে? ইলেকট্রিশিয়ান বাবা, তার জন্য ব্লুটুথ স্পিকার দিয়েছে। বুঝতে পেরেছো? ব্লুটুথ স্পিকার দিয়েছে। আরে জামা কাপড় তো দুদিন পরে ফেলে দেবে, ফেলো নাকি তোমরা? জামা কাপড় দুদিন পরে কি ফেলে দাও? বন্টুর হাজবেন্ড এই আসা বড় লোক একটা জামা দুদিন পরে আর ফেলে দেয়। বুঝতে পেরেছো? তার হাজবেন্ড একটা জামা দুদিন পরে ফেলে দেয়, আর আমরা কি দেখতে পাই? সামনের বুতাম আটকাচ্ছে না, সামনের বুতাম আটকাচ্ছে না, তারপরেও সেই কোন জন্মের লাল শার্ট এখনো পরে চলেছে। ওই একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যাই হোক এখন আর বলছি না। তো সেই দুদিন পরে ফেলে দেবে জামা কাপড়, সেই জন্য দেয়নি, সেই জন্য ব্লুটুথ স্পিকার দিয়েছে, যাতে ছেড়ে এই ঝাংচারাকচা এরকম করে গান শুনতে পারে, আর দুদিন পরে ফুট্টুস হয়ে যাবে। প্রায় জিনিসই নাকি খারাপ বেরোয় ওর দেওয়া, বা ওর যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করে প্রায় জিনিসই নাকি ফুস হয়ে যায়। বুঝতে পেরেছো? তো যাই হোক, মনে পড়ে গেল মন্দিরের ব্লুটুথ স্পিকার বক্সের কথা। আবার বলছি স্পিকার কথা মনে পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তারপরে গেল কোথায়? আবার গেল বারাসাতে। উড়ে হিরিক, মাগো মা! এবার তোমরা বলবে তোমার বয়স হয়ে গেছে তাই বলে কি ওর হিরিক থাকবে না? 100 বার হিরিক থাকবে। তো যাওয়ার আগে আগের দিন মনে হয়, হ্যাঁ এই আগের দিনের যেদিন প্রথম বারাসাতে গেল সেই দিন ওর বর বলছে, মানে বন্টুর বর বলছে আজকে মা রান্না করেছে, রান্নাটা হেভি হয়েছে। তার মানে কি বলতে চায় বন্টু? কি বলতে চায় তোর বর? তোর হাতের রান্না ভালো না? না দেখো, গুনে গুনে দুটো রান্না মনে হয় খেয়েছিলাম। একটা হচ্ছে ওই পাঙাশ মাছের ঝোল, সেটা তো বাবা এমনিতেই তো প্রচণ্ড রিচ মাছ, আর তার মধ্যে বন্টু এক গাদা তেল দিয়েছিল। তবে নো ডাউট মাছটা কিন্তু ভালো রান্না করেছিল, এটা মিথ্যা কথা বলতে পারবো না বাবা, খেয়ে দে মিথ্যা কথা বলতে পারবো না আমি। রান্না কিন্তু ভালো করেছিল। তা বন্টুর বর যেভাবে বলছিল যে হেভি হয়েছিল, আজকে মা রান্না করেছে হেভি হয়েছে, তার মানেটা কি? আমরা কিছু বুঝি নে, আমাদের বন্টুর নামে বদনাম আমরা মেনে নেব না, মানছি না, মানবো না। তো যাই হোক বন্টু, তোর মা কিন্তু এর মাঝে আরজিকর থেকে ঘুরে এসেছে তোর মা, তোকে জানিয়ে দিয়ে গেলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা,
এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।